নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসের যে টপিকটি থাকবে, যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশীয় শারীরবিদ্যা, সেটা এনভায়রনমেন্টাল ফিজিওলজির একটি পার্ট। তো চলুন আর দেরি না করে আমরা একটু ব্রড কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করে নিই, একটু সাবজেক্টিভ আলোচনা করে নিই, তারপরে আমরা শর্ট আনসার টাইপ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে আমরা চলে আসবো, যেখানে 4টে অপশনস থাকবে এবং আমরা রেডি হয়ে যাব, প্রিপেয়ার হয়ে যাব যে একটা কোনো কনফিউজিং যেখানে কোয়েশ্চেন আনসার থাকবে সেগুলোকে আমরা কিভাবে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো। তার জন্য সাবজেক্টিভ নলেজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম প্রশ্নই হচ্ছে যে পরিবেশ শারীরবিদ্যা পড়তে গেলে বা এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে গেলে প্রথম প্রশ্নটাই যেটা এখন মাথায় আসে সেটা হচ্ছে যে পলিউশন। সো হোয়াট ইজ পলিউশন? দূষণ কি? এখানে ভীষণ ইম্পর্টেন্ট যে পরিবেশের কথা বলতে গেলে, দূষণের কথা বলতে গেলে ঠিক একইভাবে মাথায় আসে যে বাস্তবিক বিজ্ঞানী ওডামের কথা। বাস্তুবিদ ওডামের মতে যে সকল কারণে পরিবেশের বাতাস, জল, মৃত্তিকা প্রভৃতির ভৌত, রাসায়নিক এবং জৈবিক পরিবর্তন ঘটে, যা মানুষের জীবন ও সভ্যতা সহ অন্যান্য জীবের অস্তিত্ব বিপন্ন করে, তাকে বলা হয় দূষণ, যেটা 1971 সালে উনি বলেন। সাউথউইক মনে করেন যে দূষণ হলো মূলত মানুষের কার্যকলাপের ফলে সৃষ্ট পরিবেশের অবাঞ্ছিত পরিবর্তন। ভীষণ সহজ একটি ডেফিনেশন। এবার দূষক বা দূষণ কারক কি কি? ওয়াটার পলিউটেন্টস। যে সকল পদার্থ পরিবেশের স্বাভাবিক অবস্থাকে দূষিত করে তাদেরকেই দূষক বা দূষণকারক বা পলিউটেন্ট বলা হয়, যেমন সিগারেট, বিড়ির মতো ধোঁয়া। রাসায়নিক বস্তু, তাপ, শব্দও কিন্তু এর মধ্যে রয়েছে। এবার দূষণের যদি বা দূষকের প্রকারভেদ সম্পর্কে, দূষণের প্রকারভেদও আমরা জানবো যে কি ধরনের দূষণ হয়, কি কি ধরনের দূষণ হয়। ঠিক একইভাবে আমরা জানবো যে দূষকেরও কিছু প্রকারভেদ আছে কিনা। অবশ্যই রয়েছে, যেমন ডিগ্রেডেবল এবং নন ডিগ্রেডেবল। এবার ইংলিশ টার্মস আর ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে সাথে বাংলা শব্দগুলো জানা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। যেমন ডিগ্রেডেবল মানে হচ্ছে ক্রমক্ষয়ী, মানে যেটা ক্ষয় হচ্ছে। আর নন ডিগ্রেডেবল মানে যেটা খুব সাধারণভাবে ক্রমে তার ক্ষয় হয় না, অর্থাৎ ক্রমক্ষয় বিরোধী। একটা হচ্ছে ক্রমক্ষয়, যেটা হচ্ছে ডিগ্রেডেবল, একটা হচ্ছে ক্রমক্ষয় বিরোধী, সেটা হচ্ছে নন ডিগ্রেডেবল। এবার ডিগ্রেডেবল কি? এই জাতীয় দূষক পদার্থ সহজেই প্রাকৃতিক পরিবেশে ক্রমক্ষয় প্রাপ্ত বা ধ্বংসপ্রাপ্ত হয়। পরিবেশের নানা প্রকার জৈব দূষক সাধারণত ক্রমক্ষয়ী হয়ে চক্রাকারে আবর্তিত হয়। আর ক্রমক্ষয় বিরোধী বা নন যেটা ডিগ্রেডেবল, সেটা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশে যে সকল বস্তুর ক্রমক্ষয় হয় না, তার ডিগ্রেডেশন হয় না, তাদেরকে বলা হয় ক্রমক্ষয় বিরোধী দূষক। যেরকম অ্যালুমিনিয়াম, মার্কিউরিক লবণ, গ্যামাক্সিন, অ্যালড্রিন, ডিডিটি, পলিথিন, পিচ। এখানে ডিডিটির ফুল ফর্মটাও কিন্তু আমরা অবশ্যই জানবো এবং মুখস্থ রাখবো, ইত্যাদি। এগুলো হচ্ছে ক্রমক্ষয় বিরোধী, নন ডিগ্রেডেবল। এগুলো কিন্তু এগুলোর ডিগ্রেডেশন হয় না। এবার পারদ দূষণ সম্পর্কে একটু চলে আসি। পারদের, সীসার, ক্যাডমিয়ামের দূষণগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। যেমন মানে এগুলো জানা ভীষণভাবে ইম্পর্টেন্ট। পারদ দূষণের ক্ষতিকারক প্রভাব কি কি হতে পারে? পারদ দূষণের প্রভাব অর্থাৎ মার্কারি দূষণের প্রভাবে কি কি হতে পারে? হতে পারে প্রথমেই পেটে ব্যথা, উদরে ব্যথা, মাথা ব্যথা, উদরাময় এবং বুকের ব্যথা। রক্তকণিকার অকাল মৃত্যু ঘটে পারদের বা মার্কারির দূষণের প্রভাবে। এবার সীসা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সীসার দূষণের প্রভাবে কি হয়? অ্যানিমিয়া, রক্তাল্পতা হতে পারে, বমি বমি ভাব, ভমিটিং টেন্ডেন্সি, নশিয়া, ক্ষুধামান্দ, খিঁচুনি হতে পারে, মস্তিষ্ক, যকৃৎ এবং বৃক্কের ক্ষতি। তার মানে কতগুলো অঙ্গের ক্ষতি হতে পারে এই সীসার জন্য। ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের দূষণে কি হতে পারে? ক্যাডমিয়ামের দূষণে একই রকম ভাবে উদারাময়, বৃদ্ধির ঘাটতি, অর্থাৎ গ্রোথ ঠিকঠাক হবে না, গ্রোথ রিটার্ডেশন হবে, অস্থির বিকৃতি, শুক্রাশয়ের বিলুপ্তি পর্যন্ত ঘটতে পারে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং যকৃতের ক্ষত হতে পারে। তো এগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এখানে উদারাময়ের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম যে এটার সাথে এই যে পারদ দূষণের উদারময় হচ্ছে এবং ক্যাডমিয়াম দূষণেরও উদারময় হচ্ছে। তাহলে এটা হচ্ছে সিমিলারিটি, যে উদারাময় দুটোর ক্ষেত্রেই হতে পারে। কিন্তু অন্যান্য যেই প্রবলেম গুলো বললাম, সেই প্রবলেম গুলো কিন্তু অন্যগুলোর সাথে খুব একটা বেশি রিলেটেড নয়। কিন্তু দূষণ মানে দূষণ, সেটা শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা মনে রাখতে হবে। এবার নাগরিক হওয়ার বা আমরা বিশ্বজগতে বাস করছি, আমাদের মানে মরাল, আমাদের প্রথম কাজটাই হচ্ছে যে আমরা যেখানে বাস করছি, আমরা যেমন নিজেদের বাড়ি ঘরকে প্রোটেকশনে রাখি, সেফ রাখি, পলিউটেন্ট ফ্রি রাখি, ঠিক তেমন ভাবে এনভায়রনমেন্ট যত্নটা তারও নিতে হবে। যাই হোক, এরপরে আমরা পলিউশনের যে বিভিন্ন রকম প্রকারভেদ সেগুলোতে চলে আসি। যেরকম প্রথমেই আমরা চলে আসি সাউন্ড পলিউশনের ক্ষেত্রে। সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন, এখানে নয়েজ বলাটা বেশি বাঞ্ছনীয়।
শব্দের প্রভাবে জীবের শারীরিক ও মানসিক যে ক্ষতিটা হয় সেটাকেই শব্দ দূষণ বলা হচ্ছে। এবার যেমন শিল্পাঞ্চলের শব্দ দূষণ হতে পারে, যেটা নয়েজ পলিউশন ইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেটা শহরের পরিবেশে শব্দ দূষণ হতে পারে, যেরকম নয়েজ পলিউশন ইন আরবান এরিয়া। এছাড়া কি হতে পারে, যেমন রেল স্টেশনের পরিবেশে শব্দ দূষণ, যেরকম নয়েজ পলিউশন ইন রেলওয়ে স্টেশন এরিয়া। বিমানবন্দরের ডেফিনেটলি ওখানে খুবই আওয়াজ হয়, তো নয়েজ পলিউশন ইন এয়ারড্রোম এরিয়া। শেয়ার বাজারের শব্দ দূষণ, নয়েজ পলিউশন ইন শেয়ার মার্কেট অলসো। এবার এগুলো নিয়ে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, যে শিল্পাঞ্চলের বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এই শব্দ দূষণটা কিভাবে কি হচ্ছে, যেরকম কারখানায় কর্মরত অবস্থায় মেশিনের শব্দ ব্যক্তির শ্রুতি স্নায়ুর সংবেদনশীলতা আংশিক নষ্ট করে দেয়। কলকারখানার শব্দ মানুষের মস্তিষ্কেরও কিন্তু ক্ষতি করে। এবার যদি আরবান এরিয়াতে আসি, শহরে যাদের বসবাস, বড় রাস্তার উপরে, তাদের শ্রুতি স্নায়ু দিবারাত্র বাস, ট্রাম, বিভিন্ন যানবাহনের বিকট শব্দের প্রভাবে ক্রমশ পরিবর্তিত হতে থাকে। শ্রুতি স্নায়ু বলতে কি? শ্রুতি স্নায়ু বলতে আমাদের অডিটরি নার্ভ। এই সকল ব্যক্তি প্রথম প্রথম স্বাভাবিক থাকে অবশ্যই, কিন্তু ক্রমশ তাদের নানা রকমের স্নায়বিক ব্যাধি দেখা যায়। স্নায়ুর সমস্যাগুলো আহ কিন্তু ধীরে ধীরে হচ্ছে, মানে মানুষ পরে গিয়ে সেটা বুঝতে পারছে, কিন্তু এফেক্ট করছে ইমিডিয়েট। এই সকল রোগের মধ্যে যেমন প্রথমেই থাকছে হচ্ছে অনিদ্রা, ক্ষুধামান্দ, খিটখিটে মেজাজ হয়ে যাওয়া, হৃৎপিণ্ডের দুর্বলতা জনিত রোগ ইত্যাদি। এই জন্য যারা বিশেষত বৃদ্ধারা হচ্ছে তাদের কিন্তু খুব অসুবিধা হয়, এবং তার সাথে সাথে যারা খুব শিশু বাচ্চা তাদেরও কিন্তু অসুবিধা হচ্ছে। শহরের বাস ড্রাইভারদের মধ্যে কর্কশ শব্দে গাড়ির হর্ন বাজাবার জন্য আংশিক বধিরতা কিন্তু লক্ষ্য করা যায়, এবং নানাবিধ স্নায়বিক রোগের প্রাদুর্ভাব দেখা যায়, কারণ তারা কন্টিনিউয়াস সেই সার্কামস্টেন্সেই থাকছে, তাদের সেই ডিউটির জন্য, তাদের সেই পেশার জন্য। প্রেসের মেশিন চালকদের একঘেয়ে ওই ঘটাং ঘটাং শব্দটা তাদের স্নায়ুবিক উত্তেজনা এবং উচ্চ রক্তচাপ নির্দেশ করছে। বিষণ্ণতা, অনিদ্রা, মাথা ধরা প্রভৃতি কিন্তু রোগের কারণ। তো নয়েজ পলিউশন খুবই কিন্তু হার্মফুল হচ্ছে। এছাড়া যদি আমরা রেল স্টেশনের কথা বলি, তাহলে শহরের বড় বড় রেল স্টেশনের কোলাহল মুখর স্থানে কাজ করে এমন ব্যক্তির স্বভাবের কিন্তু পরিবর্তন ঘটে যায়। এরা উচ্চগ্রামে কথাবার্তা বলতে বেশি অভ্যস্ত হয়, কারণ কন্টিনিউয়াস একটা সাউন্ড, একটা নয়েজ হয়েই যাচ্ছে। এবার অটোমেটিক্যালি কেউ শুনতে পাচ্ছে, কাউকে কিছু বলছে হচ্ছে না, তারা অটোমেটিক্যালি কিন্তু উচ্চ স্বরে কথা বলতে শুরু করে, এবং সেটা নট ইন অনলি প্রফেশনাল ফিল্ড বাট অলসো ইন পার্সোনাল ফিল্ড, মানে ডোমেস্টিক লাইফ বা কিছু সব ক্ষেত্রেই কিন্তু সেটা হয়ে যায়, দেখা যায়। ঠিক আছে, এরকম হচ্ছে জেনারেলি। বিমানবন্দরে, এবার সেটা একদিন কেউ কাজ করছে পরের দিনই হয়ে যাচ্ছে তা নয়, সময় লাগে, কিন্তু এটা দেখা যায় যে হয়, প্রবাবিলিটি এখানে আছে। বিমানবন্দরের শব্দ দূষণ কিরকম? বিমানবন্দরের কাছে যাদের বাস, তারা বিমানের ওঠা নামাকালীন বিমানের বিকট শব্দের সঙ্গে ক্রমে পরিচিত হয়ে ওঠে। এসব স্থানের ব্যক্তিদের নানাবিধ স্নায়বিক রোগ দেখা যায়। অনেক ক্ষেত্রে এটি গর্ভবতী স্ত্রীলোকদের, অর্থাৎ প্রেগনেন্ট লেডিদের গর্ভস্থ সন্তানের মানসিকতাকেও কিন্তু প্রভাবিত করে। শেয়ার বাজারের শব্দ দূষণ কিরকম? শহরে শেয়ার বাজারে যে সকল ব্যবসায়ী সর্বদা থাকেন, তাদের সর্বদাই উচ্চ কণ্ঠে কথাবার্তা বলতে হয়। দীর্ঘদিন এরূপ পরিবেশে থাকার ফলে এরা পরিবেশের সাথে অভিযোজিত হয়ে পড়ে, তার ফলে এদের মানসিক স্বাভাবিকতা কিন্তু নষ্ট হয়ে যায়। এরা ষড়যন্ত্রের বিভিন্ন রোগ, স্নায়বিক বৈকল্য, বিমর্ষতা, অনিদ্রা, অগ্নিমান্দ প্রভৃতি রোগের কিন্তু শিকার হয়ে পড়ে। এবার শব্দ দূষণের যে তীব্রতা, সেটা মাপার একক আছে অবশ্যই। মাপার একক হচ্ছে ডেসিবেল। আমরা সেটা জানি, বিজ্ঞানী গ্রাহাম বেলের নামানুসারে 0.1 বেলকে 1 ডেসিবেল বলা হয়। বেসিক্যালি 1 ডেসিবেল ইকুয়াল টু 10 লগ ইন্টেন্সিটি অফ সাউন্ড বাই ইন্টেন্সিটি অফ স্ট্যান্ডার্ড সাউন্ড, মানে নির্ণীত শব্দের তীব্রতা ভাগ প্রমাণ শব্দের তীব্রতা। তো এখানে 0 থেকে 140 ডেসিবেল পর্যন্ত শব্দের যে কোনো মাত্রায় কিন্তু মানে ক্ষতি হতে পারে। এর মধ্যে 70 থেকে 140 ডেসিবেল সব থেকে বেশি ক্ষতিকারক। পশ্চিমবঙ্গের হাইকোর্টের রায় অনুসারে মানুষের শ্রুতিগ্রাহক শব্দের সর্বোচ্চ মান 65 ডেসিবেল ধরা হয়েছে। 65 ডেসিবেলের ওপর উচ্চ স্বরে কথা বা এই শব্দগুলো শোনাটাও কিন্তু, মানে কথা তো অনেক দূরের কথা, মানে শোনাটা খুব একটা কিন্তু এফেক্টিভ হবে না, মানে সেটা ম্যালেফিক এফেক্ট দেবে আমাদের শরীরের জন্য, আমাদের ফিজিওলজির জন্য। তো জেনারেল যদি আমরা দেখতে চাই যে এফেক্ট কিরকম হতে পারে, যেমন কর্ণপটল ছিঁড়ে যেতে পারে, সম্পূর্ণ বধিরতা আসতে পারে, যন্ত্রের অর্থাৎ হৃৎপিণ্ডের, হার্টের গোলযোগ হতে পারে, অস্বাভাবিক হৃৎছন্দ, হৃৎপিণ্ডের গতি হ্রাস পাওয়া, হার্ট উৎপাদ সেটা হচ্ছে হ্রাস পাওয়া, শ্বসন হার হ্রাস পাওয়া, লালা গ্রন্থি পাকস্থলীর ক্ষরণ পর্যন্ত কিন্তু হ্রাস পেতে পারে।
এবার ব্যাপারটা হচ্ছে শব্দ দূষণ তো হলো, এর মাপার এককও হলো, কিন্তু নিয়ন্ত্রণটা আমরা করব কি করে, কি রেগুলেশন রয়েছে বা আমরা কন্ট্রোল করব কি করে? যেমন কয়েকটি উপায় এখানে বলা যেতে পারে, যেমন কলকারখানার শব্দ নিরোধক ব্যবস্থা গ্রহণ করা, কলকারখানার সন্নিকটে কাছাকাছি বসতি স্থাপনগুলো বন্ধ করা, ঘন বসতিপূর্ণ স্থানের নিকটে কলকারখানা স্থাপন নিষিদ্ধ করা, শহরে গাড়ি যাতে অযথা হর্ন না বাজায় তা আইন দ্বারা নিষিদ্ধ করা, শহরের যানবাহনের নির্দিষ্ট পথে যাতায়াতকালীন যথাসম্ভব শব্দ নিয়ন্ত্রণ করা, শহরে যাতে উচ্চ রবে রেডিও কিংবা মাইক বাজানো বন্ধ হয় সেটা একটা আইন করা, বিমানবন্দরের নিকটে যাতে বসতি স্থাপন না হয় তার প্রতি লক্ষ্য রাখা, প্রতিটি নাগরিক যাতে তাদের কর্তব্য দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকে সেরূপ শিক্ষা প্রদান করা, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র প্রভৃতি প্রচারের মাধ্যমে সহায়তায় শব্দ দূষণের মারাত্মক কুফল সম্বন্ধে জনসাধারণকে সজাগ করে তোলা। এ বিষয়ে সরকার ও বেসরকারি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের মিলিত প্রয়াস কাম্য। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরো একটু ইম্পর্টেন্ট টপিক তেজস্ক্রিয় দূষণ বা রেডিয়েশন পলিউশনে চলে যাচ্ছি। প্রকৃতিতে অবস্থিত কৃত্রিম উপায়ে তৈরি তেজস্ক্রিয় বস্তুর অসতর্ক ব্যবহারের ফলে, মানে সেটা প্রকৃতিতে অবস্থিত হতে পারে বা আর্টিফিশিয়ালি সেটা তৈরি হচ্ছে মানুষের দ্বারা, সেটাও হতে পারে যে অসতর্ক ব্যবহারের ফলে পরিবেশে তেজস্ক্রিয়তাটা বেড়ে যায় এবং তার ফলে পরিবেশ দূষিত হয়। মানে একটা নর্মাল বা স্ট্যান্ডার্ড পয়েন্ট পর্যন্ত সেটা ঠিকঠাক খুব বেশি ক্ষতিকারক হয়ে না উঠলেও সেটা যখন বেশি হয়ে যাচ্ছে তখন অবশ্যই কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে। এর ফলে তেজস্ক্রিয় বস্তু মাটি, জল, বাতাস সব জায়গাতেই বেশি হয়ে যাচ্ছে এবং তার প্রভাবে জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ সবই করছে। এবারের উৎসগুলো কি হতে পারে? প্রথমে বললাম যে প্রাকৃতিক ভাবেই হতে পারে বা মনুষ্য সৃষ্ট হতে পারে। এবার প্রাকৃতিক তেজস্ক্রিয় দূষণের যে উৎসগুলো, যেমন মহাজাগতিক রশ্মি বাতাসে প্রবেশ করে কিছু তেজস্ক্রিয় পদার্থ উৎপন্ন করতে পারে যার মধ্যে কার্বন 14, এছাড়া ট্রিটিয়াম, তারপরে ভীষণভাবে উল্লেখযোগ্য ইউরেনিয়াম 235 মাটিতে, থোরিয়াম 228, রেডিয়াম 226 ইত্যাদি বস্তু প্রাকৃতিক তেজস্ক্রিয়তার কিন্তু প্রধান উৎস। এবার আমরা একটু নয়েজ পলিউশনের ব্যাপার যেটা আলোচনা করলাম সেখানে একটু ব্যাক করছি। সেখানে যদি আমরা ধরে নিই যে নরমালি এটা জানবার জন্য অবশ্যই যে বিভিন্ন যে উৎস হচ্ছে শব্দের, যেরকম রেডিওর কথা আমরা বলেছি, আমরা এই যে জেট প্লেন বা ওড়ার শুরুকালীন যে শব্দটা মোটর গাড়ির স্টেরিও হতে পারে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো কিরকম ডেসিবেল এরা দিচ্ছে, প্রোভাইড করছে, তো সেগুলো জানলে নরমালি আমাদের এই আইডিয়াটা হয়ে যাবে যে কোন ধরনের বা কোন সোর্সটা কি ধরনের ডেসিবেল দিচ্ছে, তাতে আমরা নিজেরা বুঝতে পারবো এবং নিজেরা কিন্তু সচেতন হয়ে যাব। যেমন রেডিওর স্বাভাবিক শব্দটা হচ্ছে 45 ডেসিবেল, তার মানে সেটা ক্ষতিকারক অবশ্যই নয়, 65 অব্দি মোটামুটি ভাবে হার্মফুল হচ্ছে না, তো ঠিকই আছে, এই জন্যই তাকে আমরা স্বাভাবিক শব্দ বলছি। কিন্তু যখনই উচ্চস্বরে হয়ে যাচ্ছে সেটা কিন্তু 70 ডেসিবেল হয়ে যাচ্ছে, তার মানে সেটা অবশ্যই কিন্তু ক্ষতিকারক, ফুল ভলিউমে যদি আমরা শুনছি তাহলে। পটকাবাজির শব্দ 90 to 120 ডেসিবেল, সেটা কিন্তু অবশ্যই ভালো নয়, সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক এবং মানে প্র্যাকটিক্যালি মানে আমি সাফার করেছি, মানে আমার বাড়িতে বয়স্ক মানুষ সাফার করেছে কালীপুজোর সময় পটকাবাজি, সেই আমার মানে নিজের সন্তান সাফার করেছে, তখন খুবই তার কম দিন বয়স, 15-20 দিন বয়স, আশেপাশে ওই সে দোলের সময়তে প্রচন্ড জোরে মাইক বাজানো, ডিজে ইত্যাদি। আর কিছু জায়গায় মানে পরিবেশ এমন থাকে যে হঠাৎ এই জিনিসগুলো হচ্ছে, আটকানো খুব একটা যায় না বলার পরেও। তো যাই হোক, সেসব কথা তো সেইভাবে কিন্তু ভীষণভাবে ক্ষতিকারক, এগুলো ভালো নয়, অবশ্যই ভালো নয়। লাউড স্পিকারের শব্দ যদি বলা হয় তাহলে 110 to 115 ডেসিবেল, জেট প্লেন যে উঠছে টেক অফ সাউন্ডটা যেটা, ওটা 150 ডেসিবেল, তার মানে কতটা ক্ষতিকারক। মোটর গাড়ির স্টেরিও 130, এদিকে যদি ডিস্কো থেকে কথা বলা হয় 120, ভারী যন্ত্র যেগুলো হেভি যে মেশিন সাউন্ড গুলো রয়েছে সেগুলো 100 ডেসিবেলের মতো, সাবওয়ে ট্রেন বা ভারী ট্রাফিক যেগুলো অ্যারাউন্ড 90 ডেসিবেল, শহরের যে নর্মাল ট্রাফিক রয়েছে 70 ডেসিবেল, এবং নরম সুরে আমরা যদি কথাবার্তা বলছি সেটা হতে 60 ডেসিবেল হচ্ছে। এবার এটা মনে রাখতে হবে যে শব্দের যে তীব্রতাটা হয়, ইন্টেন্সিটি, সেটা হচ্ছে শব্দের চাপ, যে প্রেসার থাকছে তার সমানুপাতিক। ঠিক আছে, সুতরাং ডেসিবেলের সংখ্যা, মানে ডেসিবেলটা আমরা মাপবো কি করে, যে 20 লগ শব্দের চাপ, প্রেসার অফ সাউন্ড, বাই প্রমাণ শব্দের চাপ অর্থাৎ প্রেসার অফ স্ট্যান্ডার্ড সাউন্ড, তাহলে আমরা ডেসিবেলের সংখ্যাটা কিন্তু জানতে পারবো। এবার মোটামুটি ভাবে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এর নির্দেশ অনুসারে বিভিন্ন জায়গায় কিরম কি হতে পারে নিরাপদ একটা শব্দ মাত্রা, এবং দিনে রাতে, কারণ ডেফিনেটলি রাতে যে কাজগুলো হয় বা কিছু, সেটা অত তো দিনের মতো অত হয় না, ঠিক আছে, দিনে মানুষ বেশি অ্যাক্টিভ থাকে, ডেফিনেটলি কাজকর্ম বেশি হয়, তো সেই জায়গা থেকে বাসস্থান এরিয়াতে
মোটামুটি ভাবে দিনে 55 ডেসিবেল হলে রাত্রিবেলা সেটা 45 ডেসিবেল মোটামুটি ঠিকঠাক। নীরব বা নিঃশব্দ অঞ্চল যেটা স্কুলের আশেপাশে বা হাসপাতালের আশেপাশে যদি 100 মিটার দূরত্ব অনুযায়ী, কারণ এগুলো মানে নিরিবিলি থাকাটা ভীষণভাবে বাঞ্ছনীয়, তো সেই জায়গাতে মোটামুটি ভাবে 65 ডেসিবেল তো অবশ্যই থাকতে হবে দিনের বেলাতে, এবং রাত্রিবেলাতে সেটা 55 চলে আসবে। আর কলকারখানা অঞ্চলে তো যা মানে যেহেতু হেভি মেটেরিয়ালের নয়েজ পাওয়া যাচ্ছে, সাউন্ড পাওয়া যাচ্ছে, নয়েজ হচ্ছে বেসিক্যালি, তো সেই জায়গা থেকে একটু বেশি হবে, বাট সেটা তাও ধরে নেওয়া হচ্ছে 75। এবং এটা মানে বলাই হলো যে কন্ট্রোল করতে গেলে তাহলে ওর আশেপাশে খুব একটা বেশি বসতি স্থাপন না করাই ভালো। সো ইন দ্যাট কেস অর ইন দিস রিগার্ড কলকারখানা অঞ্চলের আশেপাশে মোটামুটি 75 ডেসিবেল ধরে রাখা যেতে পারে, আর যেটা অবশ্যই রাত্রিবেলাতে কিন্তু 70 ডেসিবেল হতে হবে। তো কলকাতা শহরের সাথে তুলনা করে দেখা গেছে যে কলকারখানা অঞ্চলের যে শব্দ দূষণ এই নিয়মের মধ্যেই রয়েছে, এই নিয়মের সীমার মধ্যেই রয়েছে। তো অন্য সব অঞ্চলের শব্দমাত্রা কিন্তু এই সীমার অনেকটাই উপরে থাকে সাধারণভাবে। আচ্ছা, কামিং ব্যাক টু রেডিয়েশন, যেটা পলিউশন, সেটার দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম আমরা আগে, এবং এখন আবার একটু তেজস্ক্রিয় দূষণ, মানে কেন এটা করলাম, তেজস্ক্রিয় দূষণ পুরো সবগুলো বলে যেতে পারতাম, বা সাউন্ড বা নয়েজ পলিউশনের ক্ষেত্রে পুরো বলে যেতে পারতাম, একটু গ্যাপ দিলাম যে আমরা একটু পড়লাম, একটু জানলাম, তারপরে আবার আমরা রিভার্সে চলে যাচ্ছি। আবার যখনই নয়েজ পলিউশনের কথা বলছি তখন আমরা আবার প্রথমের দিকে যে নয়েজ পলিউশনের ব্যাপারে বলেছি সেটাকে আমরা মেমোরাইজ করে নিচ্ছি যে কি কি বললাম ওটার সাথে রিলেট করতে পারছি কিনা, মাঝে তেজস্ক্রিয় রাখলাম, আবার এখন নয়েজের পরে তেজস্ক্রিয়তে চলে এলাম যে তেজস্ক্রিয়র ব্যাপারে যে কিভাবে কি হচ্ছে এবং কি দূষণ হতে পারে সেগুলোর ব্যাপারে জানলাম। এবার আবার তেজস্ক্রিয় দূষণের ব্যাপারে ঢুকে যাচ্ছি, যেমন উৎসের ব্যাপারে, যেমন কিছু উৎসের ব্যাপারে জেনেছি, বাট তবুও তেজস্ক্রিয় বস্তুর পৃথকীকরণ বিশুদ্ধকরণের সময় পরিবেশে তেজস্ক্রিয়তা অবশ্যই ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা যদি ফিল্টার করছি, ডিসক্রিমিনেট করছি, পিউরিফাই করছি, ডেফিনেটলি করছি, সেটা নিয়ে কাজ করছি, মানে সেটা তো ছড়াবেই। এবার পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ তৈরির জন্য ইউরেনিয়াম ও থোরিয়ামের জ্বালানি যন্ত্র ব্যবহার করা হয়। বিদ্যুৎ উৎপাদনের সময় গ্যাসীয় অবস্থা তেজস্ক্রিয় বস্তু বাইরে বেরিয়ে বাতাস এবং পরিবেশকে কিন্তু দূষিত করছে। এবার বৈজ্ঞানিক গবেষণায়, চিকিৎসা ব্যবস্থায়, শিল্প কৃষিতে বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় বস্তু কিন্তু ব্যবহার করা হয়, এরাও পরিবেশকে কিন্তু দূষিত করতে পারে। এবার ফলাফল কি হতে পারে? অতি সাংঘাতিক হতে পারে। দেহ অসুস্থতা মানে কি কি? রক্তাল্পতা, রক্তকণিকার অসুখ, লিউকোমিয়া, ব্লাড ক্যান্সার অব্দি দেখা যায়, এবং যকৃৎ, ফুসফুস, জরায়ু, ত্বক এগুলোর বিভিন্ন অঙ্গে ক্যান্সার কিন্তু দেখা যেতে পারে। এছাড়াও নার্ভের দুর্বলতা, দৃষ্টিহীনতা, বন্ধ্যাত্ব, গর্ভপাত, বিকলাঙ্গ, মানে প্রভৃতি বড় 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 রোগ, ঠিক আছে, যেগুলোকে খুব সহজে কিন্তু আমরা মানে কিওর করতে পারবো না। তো সে কারণে কিন্তু এখানে প্রিভেনশন দরকার। কোষের মিউটেশনটা ঘটে যায়, তো কোষের মিউটেশনের ফলে কিন্তু বংশ পরম্পরায় রোগের লক্ষণটা কিন্তু দেখা যায়। এটা এতটাই মারাত্মক। নয়েজ পলিউশন বা এই ওয়াটার পলিউশনে এরকম জেনেটিক্যালি কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না, যেটা রেডিয়েশনের মাধ্যমে হয়। তাহলে এটা কতটা মারাত্মক ব্যাপার সেটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। ইন্টারন্যাশনাল কমিশন অন রেডিওলজিক্যাল প্রোটেকশন, সংক্ষেপে আইসিআরপি, প্রতি মানুষের বাৎসরিক তেজস্ক্রিয়নের যে বিকিরণের মাত্রাটা সেটা নির্ধারণ করেছে। তো সেটা মোটামুটি 5 রেম পর্যন্ত হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। রেম একটা ইউনিট, 5 রেম অব্দি হতে পারে। আচ্ছা, এবার আমরা নর্মাল মানে একদম জেনারেল যেগুলো আমরা প্রায় পরিচিত, সে ধূমপানের বিষয়ে একটু চলে আসছি। ধূমপান, অ্যালকোহল, ড্রাগ এগুলোর বিষয়ে একটু চলে আসছি। নাম তো সবাই শুনেছি, এবার দেখা যাক যে কতটা ক্ষতিকারক হচ্ছে, একটু ঝালিয়ে নেওয়া যাক। যেমন প্রথমেই এই ধূমপানের ব্যাপারটা যে প্রথমেই আলোচনা করব, ধূমপানের প্রথম আসেই হচ্ছে তামাক বা টোবাকো, এক রকমের লম্বা বর্ষজীবী বিরুৎ জাতীয় গাছ, যেটা হচ্ছে নিকোটিনা ট্যাবাকাম, নিকোটিনা ট্যাবাকাম এবং নিকোটিনিয়া রাস্টিকা। এই থেকে কিন্তু এই বিরুৎ জাতীয় হার্ব গাছ থেকে কিন্তু পাওয়া যায় টোব্যাকো বা তামাক। এই গাছের পাতা শুকনো করে বিশেষ পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক তামাক বা কমার্শিয়াল টোবাকো তৈরি করা হয়, কারণ একটা প্রপার শেপ থাকছে, পাতাটাকে গুটিয়ে এমন ভাবেই করা হচ্ছে। তো তামাক কিরকম ধরনের বা কত রকমের হতে পারে? 3 ধরনের হতে পারে সাধারণভাবে, যেরকম স্মোকিং এর মাধ্যমে যখন আমরা ধূমপান করছি, এছাড়া চিবিয়ে চিউইং প্রসেসে হতে পারে। এবার ধূমপান ছাড়ানোর জন্য ওই নিকোটিনটা কম থাকছে সেরকম আবার প্রোডাক্ট পাওয়া যায়, তো সেটা হচ্ছে চিউইং সিস্টেমের, এবং নাক দিয়ে শুকেও স্নিফিং এর মাধ্যমেও কিন্তু হচ্ছে। এবার সিগারেট, বিড়ি, পাইপের মধ্যে তামাক ব্যবহৃত হয়, এদের মধ্যে তামাক কিন্তু শ্বাসের সাথে ফুসফুসে টেনে চলে যাচ্ছে, তো সেইটাই হচ্ছে ধূমপান প্রসেস। এবারে ক্ষতিকারক দিকগুলো কি? সর্বজন বিদিত, বাট তাও বলছি, ক্যান্সার, টিস্যু ড্যামেজ, ইনিয়ার প্যাসেজ, মানে শ্বাসপথের কলার ক্ষতি হয়ে যাচ্ছে,
লোয়ার ক্যাপাসিটি টু ক্যারি অক্সিজেন, মানে অক্সিজেন পরিবহনের ক্ষমতা হ্রাস হচ্ছে। কাশি এবং শ্বাসনালীতে প্রদাহ বা ক্রনিক ব্রঙ্কাইটিস হচ্ছে। এমফিসিমা হচ্ছে, পাকস্থলীর ক্ষত বা গ্যাস্ট্রিক আলসার হচ্ছে। কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে। এফেক্টস অন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর প্রভাব হচ্ছে অবশ্যই ক্ষতিকারক প্রভাব। অ্যান্ড দ্য ভেরি ইম্পর্টেন্ট রিলেশন অফ স্মোকিং উইথ রিপ্রোডাক্টিভ লাইফ অ্যান্ড প্রেগনেন্সি, যৌন জীবন এবং গর্ভের সাথেও ধূমপানের বিস্তর একটা, ধূমপানের সময় কার্বন মনোক্সাইড দেহের মধ্যে প্রবেশ করছে, সেগুলো শোষিত হচ্ছে। কার্বন মনোক্সাইড লোহিত কণিকার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করছে। ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে যেরকম ক্রমাগত ধূমপানের মাধ্যমে তামাক ব্যবহারে ধূমপায়ী নাক এবং গলনালীর আবরণী পর্দায় দাহ বা জ্বালা সৃষ্টি হচ্ছে। এর ফলে ধূমপায়ীদের মধ্যে কাশি এবং শ্বাসনালীর প্রদাহ বা ক্রনিক ব্রঙ্কাইটিস রোগ হচ্ছে। এমফাইসিমা কি, যে এটি ক্ষয়কারক বা ডিজেনারেটিভ মারাত্মক প্রাণনাশী রোগ। অত্যাধিক ধূমপানই হচ্ছে এর একমাত্র কারণ। এছাড়া যেটা বললাম যে গ্যাস্ট্রিক আলসার মানে পাকস্থলীর ক্ষত কি হচ্ছে, ধূমপানের ফলে পাকরসের ক্ষরণ বৃদ্ধি পায়। পাকস্থলীর আবরণী পর্দায় দাহ বা জ্বালা সৃষ্টি হয়। পরিণতিতে পাকস্থলীর ক্ষত বা ডিওডিনামে ক্ষত কিন্তু হচ্ছে। তার মানে গ্যাস্ট্রিক জুস শুধুমাত্র রিলিজ করছে যখন তোমার ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হচ্ছে, সেটা ঠিক আছে, বাট সেটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমই কিন্তু এটার সোর্স নয়। তাহলে সোর্সটা কি, সোর্সটা হচ্ছে ধূমপান, সেটা মাথায় রাখতে হবে। হৃৎপিণ্ড রক্তনালীর রোগ, যেটা কার্ডিওভাস্কুলার ডিজিজ, নিকোটিন ধমনীকে সংকুচিত করে, রক্তচাপ এবং হৃদস্পন্দনের হার তাতে বেড়ে যাচ্ছে। এবার হৃৎপিণ্ডের উপর চাপ পড়ছে, তো ধমনীকে যদি সংকুচিত করে ফেলছে, তাহলে সে যদি তার প্রপার কাজটা না করতে পারে, তাহলে রক্তচাপ বাড়ছে, হাই প্রেসার হচ্ছে, হৃদস্পন্দনের হার বাড়ছে, হৃৎপিণ্ডের উপর চাপ বাড়ছে। ফলে দীর্ঘকালীন সময় ধরে হৃৎপিণ্ডের উপর চাপ পড়লে হৃদরোগের সম্ভাবনা বাড়বে। এবং ভেরি ইম্পর্টেন্ট যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর প্রভাব, মানে তামাক অন্ধত্বও করতে পারে। টোবাকো অ্যাম্বিওপ্লিয়া একটা বিরল রোগ রয়েছে, অনেক সময় অতিরিক্ত ধূমপায়ীদের মধ্যে এটি কিন্তু দেখা যায়। এটা মাথায় রাখতে হবে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর এতটাই প্রভাব ফেলে যে সেটি অন্ধত্ব কিন্তু ডেকে আনতে পারে। যে চোখের সমস্যা, চোখের সমস্যা শুধু চোখ থেকেই আছে তা না, মানে চোখের সমস্যা কোথায় রিলেটেড না, ওই সিগারেট স্মোকিং এর সাথে রিলেটেড। এবার চলে আসছি রিপ্রোডাক্টিভ অর্গান বা রিপ্রোডাক্টিভ লাইফ, ইভেন লাইফস্টাইল এবং প্রেগনেন্সির ব্যাপারটা, যে ধূমপানকারী মহিলাদের ডিম্বাণু উৎপাদনের সংখ্যা হ্রাস পায়। যৌন জীবন নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে যায়, মেনোপজ হচ্ছে। এবং শুধুমাত্র মহিলাদের প্রবলেম হচ্ছে তা নয়, পুরুষদেরও শুক্রাণুর সংখ্যা কমে যাচ্ছে। এবার পুরুষদের শুক্রাণুর সংখ্যা কমে গেলে কি হয় সেটা আর এখন আমি এই মুহূর্তে আর আলোচনা করছি না, সেটা রিপ্রোডাকশনের ক্লাসে আরো বেশি করে আলোচনা করব। আচ্ছা, এবার হচ্ছে জীবনের আয়ুষ্কাল হ্রাস, তো লাইফ স্প্যানটাই কমে আসে। মৃত্যুর কারণ সিগারেটের ধূমপানের সংখ্যা সংক্রান্ত সমীক্ষা করে দেখা গেছে যে ধূমপানের ফলে জীবনের আয়ুষ্কাল হ্রাস পাচ্ছে। এবার ফুসফুসে ক্যান্সার হচ্ছে, মুখে ক্যান্সার হচ্ছে, ব্রঙ্কাইটিস হচ্ছে, এমফাইসিমা হচ্ছে। তো ক্ষয়কারক ফুসফুসের রোগ, হৃৎপিণ্ড এবং সংবহনজনিত রোগের প্রভাবেই মানুষের মৃত্যু তাড়াতাড়ি হচ্ছে। এবার এই যে সিগারেটের কথা বললাম, স্মোকের কথা বললাম, তো এই যে ধোঁয়াটা রয়েছে এর মধ্যে মোটামুটি 33 রকমের যৌগ শনাক্ত করা গেছে। এবার চুরুটের যে ধোঁয়াটা ওটা মৃদু ক্ষার ধর্মী। এবার সিগারেটের যে ধোঁয়া তার মধ্যে যেমন এই যে 33টি আলাদা আলাদা যৌগকে শনাক্তকরণ করা গেছে। যেমন গ্যাসীয় অবস্থায় যখন এটি থাকছে তখন এটি কার্বন মনোক্সাইড রিলিজ করছে, নাইট্রোঅ্যাসমিন রিলিজ করছে, হাইড্রোজিন রিলিজ করছে, ভিনাইল ক্লোরাইড, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাক্রোলিন, হাইড্রোজেন সায়ানাইড, নাইট্রোজেন অক্সাইড। যারা স্মোক করেন, যারা এই ভিডিও দেখার থেকে অডিওটি শুনছেন, তারা প্রত্যেকে যে নামগুলো বললাম সেগুলো সার্চ করে গুগলে দেখতে পারেন যে এটার কাজগুলো কি 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 করতে পারে। আবারও বলছি, কার্বন মনোক্সাইড, নাইট্রোসোঅ্যামিন, এছাড়া হচ্ছে হাইড্রোজিন, ফিনাইল ক্লোরাইড, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাক্রোলিন, হাইড্রোজেন সায়ানাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি। আর কণাগত অবস্থায় যখন থাকছে নিকোটিন, অন্যান্য উপক্ষার থাকছে, অ্যালকালয়েড থাকছে, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন থাকছে, বেঞ্জোপাইরিন, ডাইবেঞ্জোপাইরিন, মিথাইল কার্বোজোল, ডাইবেঞ্জোকার্বোজোল ইত্যাদি থাকছে। ক্ষতিকারক প্রভাব নিয়ে আলোচনা আগে করলামই, তো মোটামুটি আরো একবার বলে দিই। ধূমপানের সময় ধোঁয়া শ্বাসের সাথে টেনে মুখের মধ্যে নেওয়ার সময় নিকোটিন ছাড়াও টার, কার্বন মনোক্সাইড, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রভৃতি ক্ষতিকারক পদার্থ কলার মধ্যে শোষিত হয় এবং দেহের মধ্যে নানা ক্ষতিকারক পরিণতির সৃষ্টি করে। ধূমপানের ক্ষতিকারক প্রভাব দু রকমের হতে পারে, যেরকম স্বল্পকালীন এবং দীর্ঘকালীন, মানে একটা লং টার্মে যাচ্ছে, একটা শর্ট টার্মে যাচ্ছে। নিকোটিন যেগুলো মানে নার্ভ কোষ থাকছে তাকে উত্তেজিত করছে, রক্তনালী সংকুচিত করে দেয়। রক্তনালী সংকুচিত হওয়ায় কলায় রক্ত সরবরাহ কমে যায়। এবার রক্ত সরবরাহ কমলেই রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে, এর প্রভাব হৃৎপিণ্ডের উপর পড়ছে, হৃদস্পন্দনের হার বাড়ছে। রক্ত সরবরাহ কমে যাওয়ার ফলে হাত ও পায়ের তাপমাত্রা কমে যায়, ফলে চামড়া শীতল হতে থাকে। ধূমপানের সময় হাতের আঙুল, দাঁত রঞ্জিত হচ্ছে, মানে
ডেফিনেটলি আঙুল দেখলে বা দাঁত দেখলে স্টেইন হয়ে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে, তার মানে দাঁতেরও ক্ষতি, আঙুলের তো ক্ষতি, ডিরেক্ট তো কোষে যাচ্ছেই। ধূমপানের কারণে গলায় প্রদাহ, স্নায়ু দুর্বল, মাঝে মধ্যে মাথা ধরা ইত্যাদি কিন্তু দেখা যায়। তাহলে এখন আমরা চলে আসি অ্যালকোহলের ক্ষেত্রে। অ্যালকোহল মানে কোন অ্যালকোহলটা পানীয় অ্যালকোহল? সব অ্যালকোহল তো পানীয় অ্যালকোহল নয়, ড্রিঙ্কিং অ্যালকোহল নয়। ড্রিঙ্ক করা মানে ড্রিঙ্ক তো অ্যালকোহল তো ড্রিঙ্ক করছি, কিন্তু কোন অ্যালকোহলটা সেটা ইম্পর্টেন্ট বেশি। অ্যালকোহল হচ্ছে একটা জৈব যৌগ, বিভিন্ন প্রকারের অ্যালকোহল, যেরকম মিথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। এদের মধ্যে পানীয় হিসেবে যে অ্যালকোহল ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। তার মানে কি, মিথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল অ্যালকোহল গুলোকে আমরা কিন্তু মানে এগুলো এডিবল নয় বা এগুলোকে আমরা ইউজ করব না পানীয় হিসেবে। ইথানল বা ইথাইল অ্যালকোহলকে আমরা পানীয় হিসেবে গ্রহণ করতে পারি। এবার এই যে অ্যালকোহলিক বেভারেজ বা অ্যালকোহল জাতীয় যে পানি, সেটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে কোহল সন্ধানযুক্ত পানি, পানীয়, যেটা হচ্ছে ফার্মেন্টেড বেভারেজ, এবং হচ্ছে যে ডিস্টিলড বেভারেজ, যেটা হচ্ছে পাতিত পানীয়। এবার ফার্মেন্টেড বেভারেজ যেরকম হচ্ছে ফার্মেন্ট করা, মানে তারি, বিয়ার, এগুলো তো অ্যালকোহলের মাত্রা খুবই কিন্তু কম থাকে। আর পাতিত পানীয় যেটা যেটা ডিস্টিলড বেভারেজ হচ্ছে, তার মধ্যে ডেফিনেটলি রয়েছে ব্র্যান্ডি, রাম, হুইস্কি, জিন ইত্যাদি। এখানে অ্যালকোহলের মাত্রা ডেফিনেটলি বেশি থাকে। অ্যালকোহলিজম কি? অ্যালকোহলের উপর নির্ভরশীলতাকে বলা হয় অ্যালকোহলিজম। মানে অ্যালকোহলিক হয়ে গেল, তার মানে যে লোকটা অ্যালকোহলিজমের মধ্যে পড়ছে সেটা মানে সেই লোকটা হয়ে যাচ্ছে অ্যালকোহলিক, বাট ওই প্রসেসটা, ওই যে পড়লো, যে ঘটনাটা ঘটলো, অ্যালকোহলিক হয়ে যাওয়ার যে প্রবণতাটা হলো, সেটা হচ্ছে অ্যালকোহলিজম। এবার অ্যালকোহলের প্রভাব কিরকম সেটাও কিন্তু লং টার্ম শর্ট টার্ম হচ্ছে। যেরকম শর্ট টার্ম বা স্বল্পকালীন প্রভাবের মধ্যে অ্যালকোহলের কোনো পরিপাকের প্রয়োজন হয় না, সেজন্য অ্যালকোহল পান করার 2-3 মিনিটের মধ্যে একটা পাকস্থলী অন্ত্র থেকে ডিরেক্ট সেটা রক্তে প্রবেশ করে যাচ্ছে, দ্রুত কোষের মধ্যে চলে যাচ্ছে এবং জারিত করছে সেটিকে, তার আলাদা করে পরিপাকের প্রয়োজন। এবার জারণের ফলে অনেক তাপ উৎপন্ন হচ্ছে, এবার এই তাপ বের করে দেওয়ার জন্যই দেহ ত্বকে কিন্তু রক্ত চলাচল মানে রক্ত চলাচলটা বেড়ে যায়, কারণ অত তাপ শরীরের মধ্যে লাগবে না, বডি টেম্পারেচার রাইজ করে যাচ্ছে। তো সেই কারণে রক্তচাপ তখন বেড়ে যায়, মানে রক্ত তখন কি করছে যে তাড়াতাড়ি আরো অনেক বেশি করে সে আমার মানে তার কাজ কি, সবাই এগুলো নন লিভিং সিস্টেম, কিন্তু আমার লাইফটাকে বাঁচাবার জন্য সবাই সবার কাজ করছে। তো বডির মানে ইনার বডি বা আমাদের সেলগুলো জানে যে কোথায় কি প্রয়োজন, যখন সেটা অ্যাবনর্মালিটিজ এর মধ্যে চলে যাচ্ছে, অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, তখনই সেটা ধীরে ধীরে ম্যালিগনেন্টে পরিণত হচ্ছে। যাই হোক, তখন আর অটোফ্যাজি হয় না, নিজেকে নিজে ধ্বংস করতে পারে না। তো যাই হোক, সে রক্ত চলাচল যাতে মানে হয় ঠিকঠাক বা যাতে স্বাভাবিক থাকে, সেজন্য রক্ত চলাচলটা কিন্তু দেহ ত্বকে বেড়ে যায়। এবার ত্বক লাল হয়ে যায় অনেক সময়, ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি পাওয়ার জন্য দেহের অন্য অঙ্গে রক্ত চলাচল কিন্তু হ্রাস পায়। যে সকল অঞ্চলে বেশি প্রয়োজন, সে সকল অঞ্চলে বেশি প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে ও তো আর হুট করে প্রোডাকশন বাড়িয়ে দিতে পারবে না, পাবে কোথা থেকে? অন্য সোর্স তো নেই যে হ্যাঁ রক্ত ইনজেক্ট করা হচ্ছে, শরীরের মধ্যেই যা সার্কুলেট হওয়ার হচ্ছে, তার মধ্যে যেখানে বেশি প্রয়োজন সেখানে ঢুকিয়ে দিলে বাকি অন্য জায়গা থেকে কমে আসে, তার মানে ইমব্যালেন্স হচ্ছে, ব্যালেন্স থাকছে না। তো পরিষ্কার ইমব্যালেন্সিং যদি বডি হয়ে যায়, সেখানে তো সমস্যা আসবেই। এবার দীর্ঘমেয়াদী প্রভাব বা লং টার্ম এফেক্ট কি হতে পারে? অনেকদিন বেশি মাত্রায় অ্যালকোহল পান করলে মানুষের তো নেশাগ্রস্ত হয়ে পড়ে ডেফিনেটলি। ইনটক্সিকেন্ট, অ্যালকোহল নেশা উৎপন্ন করে, ইনটক্সিকেন্ট হচ্ছে সেক্ষেত্রে নেশাগ্রস্ত ব্যক্তির বিচার শক্তি থাকে না, আত্মনিয়ন্ত্রণ থাকে না। অধিক অ্যালকোহল গ্রহণ করলে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ ঠিকঠাক কাজ করতে পারে না, নার্ভতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র মানে নার্ভাস সিস্টেম, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, শ্বাসতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম, রেচনতন্ত্র, জননতন্ত্র, পাকস্থলী তন্ত্র, অগ্নাশয়, যকৃৎ, সব জায়গাতে কিন্তু প্রভাব পড়ে, ক্ষতিগ্রস্ত হয়, মানুষ অসুস্থ হয়ে পড়ে। অ্যালকোহল আসক্তির ফলে শুধু যে ব্যক্তি বিশেষের ক্ষতি হচ্ছে তা না, সমস্ত পরিবারের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, এবং সেটা ইনডিরেক্টলি নয়, সেটা ডিরেক্টলি। একজনের ক্ষতি হওয়া মানে অবশ্যই হিউম্যান আর সোশ্যাল অ্যানিমেল, তো ডেফিনেটলি পরিবারের ক্ষতি হচ্ছে, এবং সে যদি উপার্জনক্ষম হয়, তার উপর যদি সবাই ডিপেন্ডেন্ট থাকে, ডেফিনেটলি পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। এবং একটা পরিবার যদি চলে যায়, তাহলে তো ইকোসিস্টেমই তো একটা, তার কারণ তারও কিছু থাকে, তারও কিছু দায়িত্ব, কর্তব্য, মূল্যবোধ থাকে, সেও সমাজের কিছু দান করতে পারতো, সমাজকে কিছু সেবা করতে পারতো, কিন্তু সেটা হলো না, সেটা রিভার্সে চলে গেল। তো সেটা সমাজেরও ক্ষতি হচ্ছে। এবার ব্যক্তি বিশেষের উপর অ্যালকোহলের প্রভাব কি? যে নাড়তন্ত্রের কাজকে বাধা দিচ্ছে, অধিক অ্যালকোহল পানে গ্যাস্ট্রাইটিস রোগ হচ্ছে, গ্রাসনালী অন্ত্রে ক্ষত হচ্ছে, অধিক অ্যালকোহল গ্রহণ করলে রক্তে ট্রাইগ্লিসাইডের মাত্রা বাড়ে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, শ্বাসক্রিয়া নিস্তেজ হয়ে পড়ে, রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, বাত রোগ হয়, জনন ক্রিয়া হ্রাস পায়, মেয়েদের জননতন্ত্রের রোগ হয়, বন্ধ্যাত্ব দেখা যায়,
ভ্রূণ অস্বাভাবিক হয়ে পড়ে। প্রথম দিকে ফ্যাটি লিভার হয় এবং সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে লিভার সিরোসিস হচ্ছে। আর মদ মানে এই যারা অ্যালকোহলিক হচ্ছে, মদাসক্ত ব্যক্তি, তাদের পরিবারবর্গের প্রতি দায়িত্ব পালন তারা অবশ্যই করে না এবং পরিবারকে আর্থিক দুরবস্থার মধ্যে টেনে আনে। কারণ কি, তারা চাইছে যে নেশা বর্জন করবে। এখন হয়ে গেছে, কিছু করার নেই। নেশা বর্জিতকরণের জন্য বিভিন্ন জায়গায় পাঠানো বা বিভিন্ন ধরনের কাউন্সেলিং টেকনিক, অশান্তি, এগুলো তো মানে লেগেই রয়েছে, এগুলো তো থাকেই। আর সমাজের প্রতি কিরকম না, বিচার ক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ না থাকার জন্য মদ্যাসক্ত ব্যক্তি সমাজের বোঝা হয়ে থাকে। তারা তো সমাজের কোনো ভালো কাজে আসতে পারেই না, বরং অসামাজিক কাজের সাথে, কুকর্মের সাথে তারা যুক্ত হয়ে পড়ে। এবার ড্রাগের নেশা সৃষ্টিকারী উপাদানগুলি কি হতে পারে? এবার ড্রাগে চলে আসছে ডিরেক্ট। ড্রাগের নেশা সৃষ্টিকারী উপকরণের বা কারণের মধ্যে রয়েছে যেমন ড্রাগের দ্বারা জৈব রাসায়নিক পরিবর্তন হয় বা বায়োকেমিক্যাল চেঞ্জেস কিছু ঘটে, বিশেষ গোষ্ঠী বা দল বা ব্যক্তির উপর প্রভাব পড়ে, তার পিয়ার গ্রুপ, তার পার্সোনালিটি ইনফ্লুয়েন্স যেগুলো হচ্ছে সেগুলোতে প্রভাব পড়ছে, এনভায়রনমেন্টাল, সোশ্যাল, কালচারাল ইনফ্লুয়েন্স হচ্ছে। তো এইভাবে কিন্তু হতে পারে কারোর জন্য। এবার এই যে ড্রাগের নেশা বর্জন, তার সতর্কতামূলক ব্যবস্থাটা কি আছে? ড্রাগে নেশাগ্রস্ত হয়ে গেলে স্বাভাবিক সমাজ জীবনে ফিরে আসা অসম্ভব বা অনেকটা সময় সাপেক্ষ। এবার কাজেই ড্রাগের নেশা বর্জনের জন্য প্রথমেই চাপ মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। এবার চাপ মুক্ত বিভিন্ন ভাবে হওয়া যেতে পারে, যেরকম ড্রাগ গ্রহণ করে সমস্যাকে এড়িয়ে যাওয়া বা সমস্যা থেকে ভুলে থাকা নয়, যে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। সকলের পরামর্শ নিয়ে সমস্যা সমাধানের উপায় বের করতে হবে। এ কথা জানা দরকার যে ড্রাগের নেশা বন্ধ করা সবসময় সম্ভব, সেটা যে কোনো উপায়েই হোক না কেন। এবার ড্রাগের নেশা থেকে মুক্ত হওয়া বা নেশাগ্রস্তদের নেশামুক্ত হওয়ার ব্যাপারটি দীর্ঘমেয়াদী এবং সময় সাপেক্ষ। একবার নেশাগ্রস্ত হয়ে পড়লে যথাযথ চিকিৎসার প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত নির্দিষ্ট মাত্রার ওষুধ গ্রহণ, অন্যান্য ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। নেশাগ্রস্তদের প্রতি সকলের সহানুভূতি হওয়াটাও প্রয়োজন। নেশামুক্ত করানোর ব্যাপারটা খুবই জটিল এবং কষ্টসাধ্য অবশ্যই। ফিজিশিয়ান, নিউরোলজিস্ট, যারা চিকিৎসক, ফিজিশিয়ান, যারা স্নায়ু বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, মনোবিদ, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সমাজসেবী, কারোরই একার পক্ষেই কাজ সম্ভব নয়। সকলের প্রচেষ্টা কিন্তু এক্ষেত্রে প্রয়োজন। সকলের যৌথ প্রচেষ্টা এবং পরিবারের লোকেদের সহানুভূতি সম্পন্ন মনোভাব ভীষণভাবে প্রয়োজন। সক্রিয় সহযোগিতায় বিশেষ প্রয়োজন। সেই সহযোগিতার মাধ্যমে নেশাগ্রস্তদের নেশামুক্ত করার কাজে বাস্তবায়িত করা সম্ভব। এবার 1989 সালে প্রতি বছর 26শে জুন ড্রাগ অপব্যবহার এবং মদের নেশার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস রূপে পৃথিবীর সর্বত্র পালিত হচ্ছে। তো অনেকটা হেভি আলোচনা হয়ে গেল যে এই রোগগুলো যেহেতু ভালো নয় এবং সমাজের উপরে এর প্রভাব পড়ে, বিশেষত পরিবার নষ্ট হয়ে যায়। তো অনেকটা হেভি হয়ে গেল। এবার একটু অন্যদিকে চলে যাচ্ছি, অন্যদিকে শিফট করে যাচ্ছি। এরকম আহ অনেকেরই প্রবলেমটা হয় যে পাহাড় পর্বতের দিকে বা এই হিল এরিয়াতে গেলে অনেক রকম শারীরিক কষ্ট হয়। তো সেটা কেন, কি কারণ বা কি কি ধরনের পরিবর্তন হয়, এগুলো যদি আমরা জেনে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের শরীরের কোন জায়গায় কি ইমব্যালেন্স হচ্ছে, কেন পরিবর্তন গুলো বা প্রবলেম গুলো আসছে, কেন পর্বত এরিয়াতে গেলেই এই সমস্যাগুলো হচ্ছে, সেগুলো সম্পর্কে জেনারেল কতগুলো আইডিয়া দিয়ে দেওয়া যেতে পারে। যেরকম সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হিমোগ্লোবিনের কিন্তু পরিবর্তন ঘটে। হিমোগ্লোবিন, অক্সিজেন, ব্লাড, এগুলো সবই ইন্টার রিলেটেড এন্ড ইন্টার কানেক্টেড। তো সেগুলো কিন্তু জানতে হবে। যেরকম 10,000 ফিট উচ্চতায় হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে 90% সম্পৃক্ত অবস্থায় থাকে। এবার 10,000 ফিটের যদি বেশি হয়ে যাচ্ছে, তবে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের যে সম্পৃক্ততা সেটা কিন্তু কমে যায়, মানে স্যাচুরেশনটা কিন্তু কমে যাচ্ছে। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের সম্পৃক্ততা 70% এর অল্প কিছু কম হয়ে যাচ্ছে। আর যদি সেটা 20,000 হয়ে যাচ্ছে, তাহলে 20,000 ফিটের বেশি উচ্চতাতে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের সম্পৃক্ততা 70% এর কিন্তু অনেকটাই কম হয়ে যাচ্ছে। এবার উচ্চ উচ্চতায় মোটামুটি 2-3 বিপিজি উৎপন্ন হচ্ছে, ফলে হিমোগ্লোবিনের যে অক্সিজেন বিয়োজন কার্ভ, যে O2 ডিসোসিয়েশন কার্ভ, সেটা ডান দিকে মানে রাইট সাইডে সেটা সরে যাচ্ছে। মানে আমরা যদি সেই বিয়োজন কার্ভটা যদি দেখি, এবং অক্সিজেনের প্রতি আসক্তি কম, এই জিনিসটা 2-3 বিপিজি, ফলে টিস্যুতে এর সরবরাহ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অক্সিজেনের সাথে খুব একটা কানেকশনের হচ্ছে না, বেশি উচ্চতায় চলে গেলে 2-3 বিপিজি উৎপন্ন হচ্ছে। এবার হিমোগ্লোবিনের যে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, সেটা আবার ডান দিকে সরে যাচ্ছে, আসক্তি যেটা কম হচ্ছে, ফলে কলাতে টিস্যুতে সরবরাহ বৃদ্ধি পাচ্ছে 2-3 বিপিজি। এবার হাই অল্টিটিউড বা উচ্চ উচ্চতায় হাইপক্সিয়া দেখা যায়, ফলে ইরিথ্রোপয়েটিন উৎপাদন উদ্দীপিত হয়, স্টিমুলেশন হয় ইরিথ্রোপয়েটিনের। এটি ইরিথ্রোপয়েটিস এবং হিমোগ্লোবিন সংশ্লেষণ বৃদ্ধি করে, ফলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়।
তাহলে ইরিথ্রোপয়েটিনকে যখন উৎপাদন করছে বা উৎপাদনকে উদ্দীপিত করছে, তার ফলে ইরিথ্রোপয়েসিস হচ্ছে এবং হিমোগ্লোবিন সংশ্লেষণ তার ফলে বৃদ্ধি পাচ্ছে। এবার উচ্চতায় হিমোটোক্রিটের যে মানটা সেটা প্রায় 40 to 45% থেকে বৃদ্ধি পেয়ে সেটা 60% অ্যারাউন্ড কিন্তু হয়। এবার হিমোগ্লোবিনের গাঢ়ত্ব 50 গ্রাম পার ডেসিলিটার থেকে বেড়ে সেটা হয়ে যায় প্রায় 20 গ্রাম পার ডেসিলিটার। এবার এই যে পর্বত পৃষ্ঠ বা এই সমুদ্র তল থেকে যখন উঠছে বা সমতল থেকে যখন উঠছে, এটাও যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে এই জিনিসগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট যে জি মানে পজিটিভ জি, নেগেটিভ জি, এইগুলো কি, এই ফোর্স গুলো কি কি, এগুলোর ব্যাপারে জানা বা এগুলোর ব্যাপারে বিবরণ বিস্তারিত আলোচনার ভীষণভাবে প্রয়োজন রয়েছে। যেরকম পৃথিবী পৃষ্ঠে মানব দেহের উপর সাধারণত অভিকর্ষ যে বলটা থাকছে, অর্থাৎ যেটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স বলছে, সেটা কাজ করে। তবে বিমান চালনার সময় ত্বরণজাত যে বল চালকের উপর ক্রিয়া করে তা চালকের দৈহিক ওজনের পরিবর্তন করে। এবার এই ত্বরণজাত যে বল থাকছে সেই বলকে জি এককে প্রকাশ করা হয়। স্বাভাবিক অভিকর্ষ বলের সমান ত্বরণজাত বলকে জি একক বলে। যখন স্বাভাবিক যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে সেটার সাথে যখন এই যে ত্বরণজাত যে বলটা থাকছে সেটার যে মানে অ্যাক্সিলারেশন যে ফোর্সটা হচ্ছে সেটা যদি সেম হচ্ছে সেটা জি একক। এবার জি বল কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স তার মতো ভরের সমানুপাতিক। এবার 2g এর সমান কোন ত্বরণজাত বল অভিকর্ষ বলের দ্বিগুণ। এটি কোনো বিমান চালকের উপর যদি সক্রিয় হয় বা অ্যাক্টিভেট হয়ে যায় তার দৈহিক ওজনও প্রায় দ্বিগুণ হয়ে যায়। দেহের ওপর ক্রিয়ার উপর নির্ভর করে জি বলকে আপাতত দুটো শ্রেণীতে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ধনাত্মক জি বল যেটাকে পজিটিভ জি ফোর্স বলছে, আর একটা হচ্ছে ঋণাত্মক জি বল যেটাকে নেগেটিভ জি ফোর্স বলছে। এবার ধনাত্মক বা যেটা পজিটিভ জি ফোর্স সেটা কি, যে ত্বরণে জাড্য বল বা ইনার্শিয়াল ফোর্স যেটা বিমান চালকের মাথা থেকে পায়ের দিকে ক্রিয়া করে তাকে ধনাত্মক জীবল বলা হয় বা পজিটিভ জীবল বলা হয়। যে ত্বরণে জাড্য বল বা ইনার্শিয়াল যে ফোর্সটা থাকছে বিমান চালকের মাথা থেকে পায়ের দিকে ক্রিয়া করছে। আর ঋণাত্মক বলটা কি, যে ত্বরণে জাড্য বল বা ইনার্শিয়াল ফোর্সটা বিমান চালকের পা থেকে মাথার দিকে মানে রিভার্সে ক্রিয়া করছে, সেটা হচ্ছে নেগেটিভ জি ফোর্স, ঋণাত্মক জি বল। এর মানব দেহের উপর যে ধনাত্মক জি বল তার ক্রিয়াটা কিরকম হতে পারে। এবার কেন্দ্রাতিক ত্বরণ বা যেটা সেন্ট্রিফিউগাল যেটা অ্যাক্সিলারেশন, সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়া হচ্ছে সংবহন তন্ত্রের উপর ঘটে, কারণ রক্ত ভ্রাম্যমান এবং কেন্দ্রাতিত বলের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। উলম্ব বা খাড়া অক্ষের যে জি বল থাকছে মানে ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা জি ফোর্স, সেই নিয়ে যদি একটু কথা বলি, তাহলে যখন কোনো বিমান চালকের উপর ধনাত্মক জি বল মাথা থেকে পায়ের দিকে ক্রিয়া করছে তখন রক্ত দেহের নিচের দিকে ধাবিত হচ্ছে। তাহলে ধনাত্মক বা ঊর্ধ্বমুখী জি মানে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা অবস্থায় বিমান চালকের দেহের রক্তকে পায়ের দিকে নিয়ে চলে আসে। এবার কোনো ব্যক্তি সংজ্ঞাহীন বা অচেতন হওয়ার আগে পর্যন্ত 5g পজিটিভ 5g পর্যন্ত বল, যেমন যেটা হচ্ছে 49 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই পর্যন্ত নিয়ন্ত্রণে বা আয়ত্তে রাখতে পারে। এবার বিশেষ ধরনের জি স্যুট বা জি পোশাকের সাহায্যে আধুনিক বিমান চালক +9g অব্দি কিন্তু নিয়ন্ত্রণে বা আয়ত্তে রাখতে পারে, মানে যেখানে 88 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে। এবার বিমানে বিশেষ করে উলম্ব বা খাড়া জি বল প্রায় ধনাত্মক হচ্ছে, মাথা থেকে পায়ের দিকে যাচ্ছে। এই রক্তটা পায়ের দিকে যাচ্ছে এবং মাথা থেকে দূরে নিয়ে যেতে, মানে মাথার দিক থেকে অতটা রক্ত থাকবে না, পায়ের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে চোখ এবং মস্তিষ্কের সমস্যা হচ্ছে। এবার ধনাত্মক জি যত ক্রমশ বৃদ্ধি ঘটে তত নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যায়, যেরকম গ্রে আউট বা অনুজ্জ্বল দৃষ্টিতে রং অনুভূতি যেটা সেটা লোপ পায়। এটি পরিবর্তন করা কিন্তু সম্ভব। টানেল ভিশন বা সুড়ঙ্গ পথের দৃষ্টি যেটা সেটা হচ্ছে যে প্রান্তস্থ বা বহিঃসীমানার দৃষ্টি পেরিফেরাল ভিশন ক্রমশ কিন্তু লোপ পায়। এবার ব্ল্যাক আউট বা দৃষ্টিলোপ হতে পারে যে ত্বরণ যদি 4g এর বেশি হয়ে যায়, তখন 6g পর্যন্ত হলে দৃষ্টিলোপ ঘটে, তবে চেতনা মানে কনসাসনেসটা সেক্ষেত্রে কিন্তু বজায় থাকে, মানে 4g এর বেশি হলে 6g পর্যন্ত হলে। এবার এটাও যেমন কারেক্ট যে আধুনিক যেটা হচ্ছে যে জি পোশাকের সাহায্যে সেটা 9g অব্দি চলছে, মানে মোটামুটি একটা কন্ট্রোলে রাখতে পারে, কিন্তু অস্বাভাবিকতা আসবেই। এবার এই ব্ল্যাক আউট হওয়ার জন্য কিন্তু মস্তিষ্কে রক্তের অভাব ঘটে, বা উল্টোটা মানে মস্তিষ্কে রক্তের অভাবটা ঘটছে বলেই পজিটিভ জি ফোর্সের জন্য যে ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। তাহলে গ্রে আউট, টানেল ভিশন এবং ব্ল্যাক আউট। একটা হচ্ছে জি লক, ঠিক আছে, মানে এখানে এলওসি বলতে বোঝানো হচ্ছে, মানে জি লক এলওসি বলতে বোঝানো লস অফ কনসাসনেস, যেখানে এই জি ফোর্সের জন্য কনসাসনেসটা চলে যাচ্ছে, মানে চেতনার অভাব ঘটছে, নির্দিষ্ট ব্যক্তি সংজ্ঞাহীন বা অচেতন হয়ে যায়।
এরপরে যদি জি বলটাকে খুব তাড়াতাড়ি হ্রাস না করা হয় তাহলে কিন্তু মৃত্যু অবধি ঘটতে পারে। তাহলে পজিটিভ জি বল যখন মাথা থেকে পায়ের দিকে ক্রিয়া করে তখন +3G পর্যন্ত বলের ক্রিয়ার ফলে বিমান চালক উপবিষ্ট অবস্থায় তার আসনে চাপ বৃদ্ধিটুকু অনুভব করে। এবার 3G বা 4G যদি বেশি হয়ে যাচ্ছে তাহলে পেশি চালনা কষ্টসাধ্য হয়ে ওঠে, মুখমণ্ডলের পেশিকে টেনে নিচের দিকে নামিয়ে আনে, একে বলা হয় রেড আউট। গ্রে আউট হচ্ছে যেখানে বা অনুজ্জ্বল দৃষ্টিতে রঙের অনুভূতির লোপ পাচ্ছে, আর রেড আউট হচ্ছে 3G 4G তে চললে মোটামুটি পেশি চালনা কষ্টসাধ্য হয়ে উঠছে এবং মুখমণ্ডলের পেশিকে নিচের দিকে নামিয়ে আনছে, যেটা হচ্ছে রেড আউট। 5G তে দেহে নড়াচড়া, মুভমেন্ট, শ্বাসক্রিয়া এগুলো আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে আসে। এই বলকে 5G কে মানে 5G থেকে যদি 9G তে বৃদ্ধি করা হয় তাহলে পা দুটো ফুলে ওঠে, কারণ সেখানে রক্তের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, তরলের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, কাফ পেশিতে খিল ধরে যায়, দৃষ্টিশক্তি লোপ পায়, ব্ল্যাক আউটের ক্ষেত্রে ঘটছে। এবার অধিকাংশ ক্ষেত্রে সংজ্ঞা লোপ পায় যখন ওই 5G 9G এরকম হচ্ছে, শ্রবণ শক্তি তীক্ষ্ণতাও হ্রাস পাচ্ছে। কশেরুকাগুলো বা ভার্টিব্রা যেটা থাকছে বা মেরুদণ্ডের হাড়গুলির উপরও কিন্তু ভীষণভাবে প্রভাব পড়ে। কিরকম না, অত্যাধিক বা বেশি ত্বরণজাত বল সেটি 1 সেকেন্ডের ভগ্নাংশ সময়ের জন্য প্রয়োগ করা হলেও, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড যেটাকে বলা হয়, আমরা সাধারণত এই টার্মটার সাথে বেশি পরিচিত। তো কশেরুকাগুলিকে বা ভার্টিব্রা গুলিকে ভঙ্গুর পর্যন্ত, ফ্র্যাকচার পর্যন্ত করে দিতে পারে। বসে থাকা অবস্থায় বিমান চালক সাধারণত কশেরুকাগুলি ভেঙে যাওয়ার আগে 20G পর্যন্ত সহ্য করতে পারে। এর থেকে বেশি বল খুব অল্প সময়ের জন্য প্রয়োগ করা হলেও কিন্তু কশেরুকাগুলো ভেঙে যায়। তাহলে এগুলো হচ্ছে পজিটিভ যে জি ফোর্স, তার কিন্তু যে সমস্যাগুলো সেটা। এবার ঋণাত্মক জি তে চলে আসছি। বিমান অনেক সময় এরূপ ভাবে যায় যে যাত্রীবল বিমান চালকের পা থেকে মাথার দিকে ক্রিয়া করে। তো যে কারণে যাত্রীবল বিমান চালকের পা থেকে মাথার দিকে ক্রিয়া করছে তাকে ঋণাত্মক জি বল বা নেগেটিভ জি ফোর্স বলছে। এবার মানব দেহের উপর ঋণাত্মক জি বা নেগেটিভ জি এর ফোর্সটা কিরকম হয়, যে মানব দেহের ঋণাত্মক জি বলের প্রভাবে ধনাত্মক জি বলের প্রভাবের তুলনায় বেশি স্থায়ীভাবে ক্ষতি হচ্ছে সেটা দেখা গেছে। যে বিমান চালক তখন -4G থেকে -5G পর্যন্ত যাচ্ছে, তখন সেই ঋণাত্মক বলের জন্য স্থায়ী ক্ষতিকর প্রভাব না ঘটিয়ে কিন্তু থাকতে পারে যদি 4G থেকে 5G এর উপর যাচ্ছে। এর ফলে মস্তিষ্ক বা মাথায় হঠাৎ মুহূর্তের জন্য রক্ত বৃদ্ধি হতে পারে, সেটা হয়ে গেল হাইপারেমিয়া, মানে হঠাৎ করে মাথায় বা মস্তিষ্কে রক্তের বৃদ্ধি হচ্ছে। এবার মাঝে মাঝে ঋণাত্মক জি বল -20G পর্যন্ত যেতে পারে, সেক্ষেত্রে মস্তিষ্কে এত বেশি রক্ত যায় যে মস্তিষ্কে তখন রক্তচাপ সৃষ্টি, সেরিব্রাল ব্লাড প্রেশার হয়, যেটা 300 মিলিমিটার এইচজি mmHg টু 400 mmHg পর্যন্ত কিন্তু হতে পারে। কখনো কখনো মস্তিষ্কের উপরিতল এবং মস্তিষ্কের যে ক্ষুদ্র বাহুগুলো থাকে, যে স্মল ভেসেলস গুলো থাকে, সেগুলো পর্যন্ত রাপচার হয়ে যায় বা ছিঁড়ে যায়। কিন্তু করোটি বা ক্রোনিয়ামের ভেতরে রক্তবাহুগুলো ছিঁড়ে যাওয়ার প্রবণতাটা কম থাকে, কারণ সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড CSF বা মস্তিষ্ক সুষুম্নার রসটা মাথার দিকে কেন্দ্রাতিগ বা বহির্মুখী, সেন্ট্রিফিউজড। CSF বা মস্তিষ্ক সুষুম্নার রস যেটা মাথার দিকে সেন্ট্রিফিউজড হিসেবে রয়েছে, বহির্মুখী হিসেবে রয়েছে। একই সময় রক্ত করোটি বাহু বা ক্রেনিয়াল ভেসেলের দিকে কেন্দ্রাতিগ। এবার CSF এর চাপের অত্যাধিক বৃদ্ধি ঘটছে মস্তিষ্কের বাইরের দিকে, মানে আউটসাইড অফ দ্য ব্রেন, একটা গদি জাতীয়, যেটাকে কুশনিং বলছে, বাফার রূপে কাজ করে। এর ফলে করোটির বাহুগুলো ছিঁড়ে যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। এবার অত্যাধিক নেগেটিভ জি যদি ঘটে যায়, চোখের মধ্যে অত্যাধিক রক্ত বৃদ্ধি পাবে, এর কারণে চোখ দুটি করোটির দ্বারা সুরক্ষিত কিন্তু আর থাকবে না, সেজন্য চোখ অস্থায়ীভাবে দৃষ্টিহীন হতে পারে। এছাড়া রেড আউট হয়ে যাওয়া যেতে পারে, যেটাকে চোখের লালের অনুভূতি, লাল হয়ে গেল। সংক্ষেপে বলা যায় ঋণাত্মক জি বা নেগেটিভ জি পা থেকে মাথার দিকে ক্রিয়া করছে, এর ফলে মাথার দিকে রক্ত চলাচল বৃদ্ধি পাচ্ছে। -3G তে বিমান চালকের মাথা ঝিমঝিম করতে পারে, চোখের কোটরে চাপ অনুভূত হতে পারে, মাথা ধরা দেখা যেতে পারে, মানে ওপরের দিকটাতে যেহেতু রক্ত বা ফ্লুইডটার পরিমাণটা বেশি ঠেকছে। 3G বেশি যদি হচ্ছে তাহলে অক্ষিপটে রক্তনালী রক্তে পরিপূর্ণ হচ্ছে, অধিক পরিমাণ রক্তের মধ্যে দিয়ে আলোর গতি বাধাপ্রাপ্ত হচ্ছে, এর ফলে দৃষ্টিরোধ ঘটে। রক্তের ভেতর দিয়ে যতটুকু আলো অক্ষিপটে শোষিত হচ্ছে, রক্তের ভেতর দিয়ে যতটুকু আলো অক্ষিপটে শোষিত হচ্ছে, সেটি লাল রঙের অনুভূতি সৃষ্টি করে, যেটাকে বলা হয় হচ্ছে রেড আউট। তাহলে নেগেটিভ জি ফোর্সের জন্য রেড আউট হচ্ছে, আর যেটা পজিটিভ জি ফোর্সের জন্য রেড আউট হচ্ছে সেটা হচ্ছে যে মুখমণ্ডলের পেশিতে টেনে নিচের দিকে নামিয়ে আনছে, সেটা হচ্ছে পজিটিভ জি ফোর্সের জন্য রেড আউট। আর নেগেটিভ জি ফোর্সের জন্য রেড আউট হচ্ছে যখন দৃষ্টিরোধ ঘটছে, যখন রক্তের ভেতর দিয়ে যতটুকু আলো অক্ষিপটে শোষিত হচ্ছে সেটি লাল রঙের অনুভূতি সৃষ্টি করছে। এবার একটু আলোচনা করা যাক যে এই যে মাউন্টেন সিকনেস বা পর্বত পীড়া বা অ্যাক্লিমাটাইজেশন বা যেটাকে আবহ সহিষ্ণুতা বলা হয় সেটার ব্যাপারে। তো সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে গেলে বাতাসের যে চাপ বা যেটা হচ্ছে ব্যারোমেট্রিক প্রেসার, সেটা অবশ্যই কমতে থাকে।
সমুদ্রপৃষ্ঠ থেকে যখন আমরা উপরের দিকে যাব তখন চাপটা কমবে, ফলে বাতাসে অক্সিজেন ও অন্যান্য গ্যাসের পরিমাণও কম হচ্ছে। সেজন্য পাহাড়ে ওঠার সময় একটা নির্দিষ্ট উচ্চতার অক্সিজেনের অভাবজনিত, মানে যেটাকে হাইপক্সিয়া বলা হয়, মানে অক্সিজেনের অভাবজনিত অক্সিজেনের অভাব যেটা, সেটা দেখা যায়। এই সময় দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তন বা আবহ সহিষ্ণুতা বা যেটাকে বলা হয় অ্যাক্লিমাটাইজেশন হয়, যার সাহায্যে বাতাসে অক্সিজেনের পরিমাণ যদি কম থাকলেও কলাকোষে প্রয়োজন মতো কিন্তু অক্সিজেন পৌঁছাচ্ছে। আবহ সহিষ্ণুতা মানে যেরকমই আবহ থাকছে না কেন, সহিষ্ণু, সহ্য শক্তি এমন থাকছে, সহ্যের ক্ষমতা এমন থাকছে যে না ঠিকঠাক থাকছে, একটা মেইনটেনেন্স হয়ে যাচ্ছে। এবার কিছুদূর উচ্চতা পর্যন্ত আবহাওয়া সহিষ্ণুতার সাহায্যে দেহকোষ প্রয়োজন মতো অক্সিজেন পায় এবং দেহ সুস্থ থাকে। আরো অধিক উচ্চতায় আবহাওয়া সহিষ্ণুতা সত্ত্বেও পরিমাণ মতো অক্সিজেন সরবরাহ করা কিন্তু সম্ভব হয় না, তার কারণে সবকিছুর লিমিটেশন থাকে এবং সেক্ষেত্রে কিন্তু মানুষ বা অন্যান্য প্রাণীরা কিন্তু বাঁচতে পারে না। এবার আমরা যদি পর্বত পীড়া সম্পর্কে আরো ডিটেলসে যাই, তাহলে আমরা বলবো যে সাধারণভাবে 8000 থেকে 12000, 8000 থেকে 12000 ফুট উচ্চতার মধ্যে কিছুটা বর্ধিত শ্বসন দেখা যায়। হাইপারঅ্যাপনিয়া 12000 থেকে 18000 ফুট উচ্চতার মধ্যে দেহকোষে অক্সিজেনের অভাবের জন্য কতগুলি বিশেষ শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা যায়। পাহাড়ে ওঠার সময় লক্ষণগুলো দেখা যায় বলে একে বলা হয় হচ্ছে মাউন্টেন সিকনেস বা পর্বত পীড়া বাংলাতে। বহু ব্যক্তি যখন প্রথম অধিক উচ্চতায় এসে পৌঁছায় তখন কিছুক্ষণের জন্য পর্বত পীড়ায় আক্রান্ত হয়। এবার উচ্চতায় একটা পার্টিকুলার পৌঁছানোর 8 থেকে 24 ঘন্টার মধ্যে অসুস্থতার লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায়, যেটা 4 থেকে 8 দিন পর্যন্ত কিন্তু থাকতে পারে। এর মধ্যে আবহাওয়া সহিষ্ণুতার ফলে দেহ স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। এবার অসুস্থ যে হয়ে যাচ্ছে তার লক্ষণগুলো কিছু দেখা যায়, যেরকম হেডেক হচ্ছে মানে শিরোপীড়া, মাথা ব্যথা, বমি বমি ভাব মানে নসিয়া, কষ্টদায়ক শ্বসন যেটাকে বলা হয় ডিসপিনিয়া, বুকে ব্যথা চেস্ট পেন, শ্বসন হার ও হৃৎপিণ্ডের স্পন্দন হার বৃদ্ধি, শ্বসন হার ও হৃৎপিণ্ডের স্পন্দন হার বৃদ্ধি মানে ট্যাকিকার্ডিয়া, হাঁপানি মানে অ্যাস্থমা, অনিদ্রা স্লিপলেসনেস, ক্ষুধামান্দ, অ্যানোরেক্সিয়া হতে পারে, অ্যানোরেক্সিয়া মানে ক্ষুধামান্দ, উইকনেস মানে দুর্বলতা, ওজন হ্রাস ঘটছে, সেরিব্রাল এডিমা হতে পারে, গুরু মস্তিষ্কের শোথ বা ফুসফুসীয় শোথ পালমোনারি এডিমা এই রোগের সাথে কিন্তু জড়িত। দেখা গেছে যে দেহে ক্ষারীয় অবস্থা কমাতে পারলে মানে ওই ক্ষারের যে ভারসাম্য, মানে যদি ভারসাম্যটা বজায় থাকে বা ক্ষারীয় অবস্থা যদি কমানো যায়, অধিক পরিমাণে গ্লুকোকর্টিকয়েড দেহে প্রবেশ করিয়ে গুরু মস্তিষ্ক শোথ বা সেরিব্রাল এডিমা কমাতে পারলে কিন্তু অসুখের লক্ষণগুলো কমে যায়। দেহে ক্ষারীয় অবস্থা কমানো মানে হচ্ছে অ্যাসিটাজোলামাইডের প্রয়োগ করলে। প্রায় 18,000 ফিট উচ্চতা পর্যন্ত আবহাওয়া সহিষ্ণুতা সম্ভব। সুতরাং এই পর্যন্ত উচ্চতায় প্রথমে পর্বত পীড়া দেখা যাবে, পরে আবার আবহাওয়া সহিষ্ণুতার ফলে দেহের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া যাবে। এর অধিক উচ্চতায় গেলে পর্বত পীড়া থেকে সুস্থ হওয়া কিন্তু সম্ভব নয়। খুব উচ্চতায় তাড়াতাড়ি অধিক উচ্চতায় গেলে রোগের প্রকোপ কিন্তু বেশি পায়, মানে খুব তাড়াতাড়ি। এবার এই অ্যাক্লিমাটাইজেশন সম্পর্কে যদি একটু আলোচনা করি, মানে আবহাওয়া সহিষ্ণুতার ব্যাপারে আরো যদি কয়েকটা ইনসাইট দিই, তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে অধিক উচ্চতায় কিছু সময় থাকলে নতুন পরিবেশে বা আবহাওয়া নিজেকে উপযোগী করে সুস্থ অবস্থায় থাকার জন্য যে শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো ঘটে তাকে বলা হয় অ্যাক্লিমাটাইজেশন বা আবহাওয়া সহিষ্ণুতা, যেটা 12,000 থেকে 18,000 ফুট পর্যন্ত হতে পারে। এই পরিবেশে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকার জন্য দেহকোষে অক্সিজেনের অভাব ঘটে, অসুস্থতা দেখা যায়। এই সময় রক্ত সংবহন ও শ্বসনতন্ত্রের কাজ বাড়িয়ে দিয়ে কোষের কিছু পরিবর্তন ঘটিয়ে এমন অবস্থা সৃষ্টি করা হয় যার ফলে অক্সিজেনের মাত্রা কম থাকলেও দেহ কোষগুলি প্রয়োজন মতো অক্সিজেন পায়। এই হলো আবহাওয়া সহিষ্ণুতার উদ্দেশ্য। দেহে অক্সিজেনের অভাব উত্তেজক যেরকম স্টিমুলাস হিসেবে কাজ করে শারীরবৃত্তীয় পরিবর্তনের জন্য দায়ী। আবহাওয়া সহিষ্ণুতার পরিবর্তনগুলি দুটি পর্যায়ে ঘটতে পারে, একটা হচ্ছে ইমিডিয়েট চেঞ্জেস আর একটা হচ্ছে ডিলেড চেঞ্জেস, মানে তাড়াতাড়ি একটা পরিবর্তন, ইমিডিয়েট, ডিলেড বলতে বিলম্বিত পরিবর্তন। এবার ওই বাংলাতে আশু পরিবর্তন বা ইমিডিয়েট চেঞ্জেস যেটা বলে সেটা হচ্ছে প্লীহা সংকুচিত হওয়ার ফলে রক্ত সংবহন তন্ত্রে রক্তের পরিমাণ বা ব্লাড ভলিউম বেড়ে যায়, হৃদস্পন্দনের হার, হৃদঘাত, রক্তচাপ, রক্ত চলাচলের গতি সবই বেড়ে যায়। এবার শ্বসনতন্ত্রের হার বা তীব্রতা বেড়ে যাওয়ার ফলে ফুসফুসীয় বায়ু চলনটাও বেড়ে যাচ্ছে। আর যেটা বিলম্বিত হচ্ছে সেটা হচ্ছে যে বেশি পরিমাণে ইরিথ্রোপয়েটিন তৈরি হওয়ার ফলে অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকার উৎপাদনটা বেড়ে যাচ্ছে, পেশিকোষে মায়োগ্লোবিনের পরিমাণ, দেহকোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, সাইটোক্রোম অক্সিডেজের পরিমাণ বেড়ে যাচ্ছে। 18,000 ফুট উচ্চতায় যারা বাস করছে তাদের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি দেখা যায়, যেটাকে পলিসাইথেমিয়া বলা হয়। আর তাদের বক্ষপিঞ্জর ব্যারেলের মতো কিন্তু মানে হয়ে যায় বা ব্যারেল শেপড চেস্ট বলে, তাদের বায়ু ধারকত্ব বেশি হয়, ভাইটাল ক্যাপাসিটিটা সেক্ষেত্রে বেশি হয়, কিন্তু এটা হচ্ছে বিলম্বিত পরিবর্তন, ধীরে ধীরে হয়, এটা হুট করে দেখা যাবে না। এবার একটু অন্য টপিকে চলে যাচ্ছি আমরা এখানে, যেটা এই পর্বত পীড়া বা এই মাউন্ট সিকনেস আগে আমরা আলোচনা করছিলাম
স্মোকিং, ড্রিঙ্কিং, ড্রাগস, এসব বিষয়। তো ড্রাগস এর বিষয়ে একটু চলে আসছি, ড্রাগ অ্যাডিকশনের বিষয়ে চলে আসছি একটু। ড্রাগের নেশা বা ড্রাগ আসক্তি, তো এটার বিষয়ে আলোচনার জন্য প্রথমে তো ড্রাগের সংজ্ঞাটা কি, ডেফিনেশন অফ ড্রাগ কি। ব্যাপক অর্থে বা ড্রাগ কথার অর্থ নর্মালি আমরা বলতে পারি যে মেডিসিন, কিন্তু বর্তমানে কোনো ওষুধের উপাদান রূপে ব্যবহৃত যে কোনো বস্তুকে কিন্তু মানে ড্রাগ বলা যায়। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী ড্রাগের সংজ্ঞা হচ্ছে যে রাসায়নিক যে বস্তু দেহের মধ্যে গ্রহণ করা হলে দেহের বিভিন্ন কার্যাবলী পরিবর্তিত হচ্ছে, সেটাকে ড্রাগ বলে। এবার এক কথায় দেহের এক বা একাধিক শারীরবৃত্তীয় বা মানসিক কার্যাবলী প্রভাবিত হচ্ছে তেমন বস্তুই ড্রাগ বা জৈব বস্তু, রাসায়নিক বস্তু। এবার বিভিন্ন রোগ প্রতিরোধ বা নিরাময়ের জন্য ওষুধ রূপে ড্রাগকে ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। কোন কোন ড্রাগ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করছে। উন্নত শারীরবৃত্তীয় মানসিক স্বাস্থ্য পরিবর্তনের জন্য ড্রাগ ব্যবহার করা হচ্ছে। উদ্বেগ দূর করার জন্য, ব্যথা উপশমের জন্য, অনিদ্রা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ড্রাগ ব্যবহার করা হয়। মেজাজ পরিবর্তনের জন্য ড্রাগ ব্যবহার করা হয়, যেটাকে মুড অল্টারিং ড্রাগ বলা হয়। এবার ড্রাগ দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ন্যাচারাল ড্রাগ বা যেটাকে আমরা প্রাকৃতিক ড্রাগ বলবো, একটা হচ্ছে সংশ্লেষিত ড্রাগ বা যেটাকে আমরা সিনথেটিক ড্রাগ বলবো। তো ন্যাচারাল ড্রাগটা কোনটা, না যে সকল ড্রাগ প্রধানত প্রকৃতির বিভিন্ন উদ্ভিদ বা উদ্ভিদের মূল, কাণ্ড, ফুল, ফল থেকে উৎপন্ন লাভ করছে, সেটা হচ্ছে প্রাকৃতিক ড্রাগ বা ন্যাচারাল ড্রাগ। আর এদিকে সিনথেটিক ড্রাগ বা আর্টিফিশিয়াল বলছি না, সংশ্লেষিত ড্রাগ বলছি, সেটা হচ্ছে যে সকল ড্রাগ সরাসরি উদ্ভিদ থেকে পাওয়া যায় না কিন্তু গবেষণাগারে বা ল্যাবরেটরিতে সংশ্লেষিত হচ্ছে, সেটা হচ্ছে সিনথেটিক ড্রাগ। যেমন হচ্ছে বারবিচুরেট, পেথিডিন, মেথাডন, হেরোইন, অ্যাম্ফেটামিন। বারবিচুরেট হচ্ছে সেডেটিভ ড্রাগ, পেথিডিন হচ্ছে ওপিয়েট নার্কোটিক ড্রাগ, অ্যাম্ফেটামিন হচ্ছে উত্তেজক, এরকম। আরেক ধরনের ড্রাগ রয়েছে, সেটা হচ্ছে সাইকোট্রপিক ড্রাগ, সেটা হচ্ছে মানুষের মেজাজ পরিবর্তন করছে বা যেটাকে মুড অল্টারিং ড্রাগও বলা হচ্ছে। সমস্ত ড্রাগের একটা বিপদ হচ্ছে কোনো কোনো রোগী এগুলোর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ে। তো যাই হোক, সাইকোট্রপিক ড্রাগ এদেরকে বলা হচ্ছে যে সকল ড্রাগ তাদের উপর নির্ভরতা সৃষ্টি করে, ড্রাগ ডিপেন্ডেন্স তৈরি হয়, সেটা হচ্ছে সাইকোট্রপিক ড্রাগ। সাইকো কথাটা আছে, ঠিক আছে, একটা ডিপেন্ডেন্সি চলে আসছে। যেমন ভ্যালিয়াম, মরফিন, হেরোইন, ক্যাফেন, এলএসডি, হাশিস, মারিজুয়ানা, এগুলো হচ্ছে সাইকোট্রপিক ড্রাগ। প্রাকৃতিক ড্রাগ যেমন ভ্যালিয়াম, এটা হচ্ছে উদ্ভিদজাত বস্তু, এটা কিন্তু সিডেটিভ এবং ট্রাঙ্কুলাইজার হিসেবে কাজ করছে। এদিকে ওপিয়াম, মরফিন, কোডেইন, এগুলো হচ্ছে সাদা পপি ক্যাপসুল। পোস্ত, ওপিয়াম, ওপিম, ওপিয়েট হচ্ছে নার্কোটিক। কার্য অনুযায়ী যদি আমরা শ্রেণী বিভাগের করি, ওপিয়েট নার্কোটিকের মধ্যে হচ্ছে এই ওপিয়াম। আর এছাড়া যদি বলি ক্যাফিন, কোকেন, এগুলো এগুলো চা, কফি বীজ, কোকো বীজ, দক্ষিণ আমেরিকার কোকো গাছের পাতা থেকে পাওয়া যায়, এগুলো স্টিমুলেন্ট, উত্তেজনা বৃদ্ধি করছে। আর এলএসডি বা লাইসার্জিক অ্যাসিড ডাইথাইলামাইড, এলএসডি, এটা হচ্ছে আরগট ছত্রাক থেকে হয়, সম্মোহনকারী, হ্যালুসিনেশন করাবে, এটা হচ্ছে হ্যালুসিনোজেন। কার্য অনুযায়ী আর শ্রেণী বিভাগ হচ্ছে, এটা হচ্ছে হ্যালুসিনোজেনের মধ্যে পড়ছে এলএসডি। আর যেটা করছে প্রসেসটা, হ্যালুসিনেশন হচ্ছে। সাইকোডেলিকও বলা যেতে পারে, মেসাকালিন, সিলোসাইবিন, যেমন মানে এগুলো তো খুব পপুলার, চরস, ভাং, গাঁজা, হাশিশ, মারিজুয়ানা, কন্টোখিন ক্যাকটাস, কয়েক ধরনের, যেমন মাশরুম, গাঁজা, হেম্প, ক্যানাবিস স্যাটিভা এল, এই গাছের শুকনো পাতা, ফুলের অংশ, এগুলো থেকে কিন্তু এই ধরনের ড্রাগ গুলো পাওয়া যায়। তাহলে আজকের ক্লাস এইটুকুই, যেটা হচ্ছে ভীষণ প্র্যাকটিক্যাল ক্লাস, প্রত্যেকের জানা, এখানে শুধুমাত্র এসএলএসটি, বায়োলজি বা মেডিকেল সায়েন্সের স্টুডেন্টরা প্রত্যেকের জানা ভীষণ ভাবে প্রয়োজন, কারণ এটা এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা টপিক। এবং শুধুমাত্র যারা মানে প্রত্যেকে মানে শুধু বায়োলজি যাদের সাবজেক্ট, যারা কখনো বায়োলজি পড়েও নি, যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে, এটা জানার জন্য সবাইকেই জানতে হবে, কারণ এনভায়রনমেন্টের বাইরে তো কেউ নয়। তো এটা জানলে নিজের সন্তান, নিজের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, নিজের তো একটা মানে ইনসাইটফুল তো ডেফিনেটলি, এবং জানলে লোককেও জানাতে পারবে। আর এগুলো জেনে যখন অ্যাকশনটা আমরা নেব, তখনই আমরা পরিবেশের উপকারে লাগবো। তো ডিরেক্টলি ইনডিরেক্টলি এই ভিডিওটি যারা দেখছেন বা অডিওটি যারা শুনছেন, তারা যদি সম্পূর্ণভাবে এগুলোকে নিয়ে নিতে পারেন, মার্কস তো পাবেন, ঠিক আছে, মার্কসের পাশাপাশি ডেফিনেটলি সেলফ প্রোগ্রেসও হবে। যাই হোক, আজকের ক্লাস এটুকুই। নেক্সট ক্লাসে আমরা এই টপিকটার উপর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।